আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 8 নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ ধারে স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে ফিজিক্যাল সায়েন্সে একই দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে তুমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে একটি স্ক্রুকে ঢোকাচ্ছ, স্ক্রুড্রাইভারটিকে তুমি কি যন্ত্র হিসাবে ব্যবহার করছো, এটা হবে নততল। এরপরে দুইটা আছে বাথটব এর মেঝেতে কি প্রকারের সরল যন্ত্রের ব্যবহার দেখা যায়, এটা হবে নততল হবে। এরপরে তিনে আছে নিচের কোনটি কেবলমাত্র মৌলসমূহের তালিকা, এটা হবে হাইড্রোজেন, অক্সিজেন, পিতল। এরপরে চারে আছে চিনি ও বালির মিশ্রণ থেকে চিনিকে পৃথক করার সঠিক ক্রমটি হলো, এটা হবে দ্রবীভবন, পরিশ্রবণ, কেলাসন। এরপরে পাঁচে যেটা আছে দৈর্ঘ্য পরিমাপের প্রাচীনতম একক হলো, এটা হাত হবে। এরপরে ছয়ে প্রদত্ত কোনটি সময়ের ব্যবধানকে প্রকাশ করে, এটা হবে 1 সেকেন্ড। এরপর সাথে বলের প্রভাবে প্রদত্ত কোন পরিবর্তনটি বস্তুর ক্ষেত্রে লক্ষ্য করা যায় না, এটা হবে ভর হবে। আটে বিদ্যালয়ের মাঠে তুমি একটি ফুটবলকে লাথি মারায় বলটা কিছু দূর গড়িয়ে যাওয়ার পর থেমে গেল, বলটিকে থামালো কোন বল, এটা হবে ঘর্ষণ বল। এরপরে দুই দিকে আছে সত্য বা মিথ্যা লেখো। একে হচ্ছে 4 প্রকারের সরল যন্ত্র আছে, এটা মিথ্যা হবে। দুইয়ে যন্ত্রের ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি এড়াতে পিচ্ছিলকারী তেল বা গ্রিস লাগানো উচিত, এটা সত্য হবে। তিনে মৌল, যৌগ ও মিশ্র পদার্থগুলি সর্বদাই বিশুদ্ধ পদার্থ, এটা মিথ্যা হবে। চারে CCl4 এর রাসায়নিক নাম হলো কার্বন পেন্টাক্লোরাইড, এটা মিথ্যা হবে। এরপর পাঁচে আছে অতি সূক্ষ্ম অক্সানোমিটারে বৃদ্ধি স্কেলটা ন্যানোমিটারে অংশাঙ্কিত করা থাকে, এটা মিথ্যা হবে। এরপরে ছয়টা আছে মিটার, অ্যাম্পিয়ার ও সেকেন্ড হলো প্রাথমিক একক, এটা সত্য হবে। এরপরে সাথে জলাধারে জলে সঞ্চিত শক্তি হলো গতিশক্তি, এটা মিথ্যা হবে। এরপর আটে সৌরশক্তি হলো নবীকরণযোগ্য শক্তির উৎস, এটা সত্য হবে। এরপরে তিন দিকে যেটা আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে এটা হবে হিরে হবে, উজ্জ্বল ও অত্যন্ত শক্ত ধাতু হওয়া সত্ত্বেও তাপে সুপরিবাহী। এরপরে দুই আছে রোম্বিক সালফার এর পারমাণবিকতা 8 হলে এর অণু সংকেত হবে, এটা হবে S8। এরপরে তিনটা আছে স্কুলের বেরোনোর আগে মা তোমায় যে ভাত দেন তাতে তোমার পেট ভরে যায়, মা তোমার ভাতের পরিমাণ ঠিক করেন, এটা হবে অনুমানের ভিত্তিতে। এরপরে চারে আছে ডিজিটাল স্টপওয়াচ, যেটা হবে 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে। এরপরে পাঁচে রেলগাড়ির কামরায় জানালার শাটার নামানোর সময় এটা হবে টানা বল প্রয়োগ করতে হয়। এরপরে ছয়ে গাছের সবুজ পাতায় খাদ্য তৈরির সময় সৌরশক্তি রূপান্তরিত হয়, এটা হবে রাসায়নিক শক্তিতে। এরপরে সাথে আছে সূক্ষ্ম কোণের মান যত বাড়ে নততলে যান্ত্রিক সুবিধা ততও এটা হবে বাড়ে। এরপরে আটে আছে পাউরুটি কাটার ছুরি, এটা হবে তৃতীয় শ্রেণীর লেভার হিসেবে কাজ করে। এরপরে চারে এটা আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এরপর এটা আছে একটি সর্বভোগ প্রাণীর নাম লেখো। একটি সর্বভোগ প্রাণীর নাম হলো মানুষ। এর আগের প্রশ্নের উত্তরটি হলো প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে, বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। এরপরে দুই যেটা আছে একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল মেপে দেখা গেল 1256 বর্গ সেন্টিমিটার, বলটির ব্যাসার্ধ কত, এর উত্তরটি হলো, তাহলে এখানে তোমাদের ফুটবলের উপরিতলের ক্ষেত্রফলটা কত বলেছে যে 1256 বর্গ সেমি। অতএব আমরা জানি কি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল সমান পাই গুণিতক ব্যাস গুণিতক ব্যাস শতানুসারে, অতএব হচ্ছে পাই গুণিতক ব্যাস সমান এই যে 1256 বা পাই গুণিতক এটা হচ্ছে ব্যাস গুণিতক ব্যাস সমান ব্যাসের স্কোয়ার, অতএব হচ্ছে 1256, অতএব হচ্ছে ব্যাসের স্কোয়ার সমান এখানে হচ্ছে 1256 বাই পাই হবে, যেহেতু এখানে গুণ আকারে ছিল এখানটা হচ্ছে ভাগ আকারে হয়ে যাবে। আর এখানে পাইয়ের মানটা তোমাদের আগেই বলে দিয়েছে, এই যে তোমরা দেখে নাও এখানে যে
পাই সমান বলেছে 3.14। অতএব এখানে দেখো যে ব্যাস স্কোয়ার সমান এখানে আমরা সেমভাবে পায়ের মানটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে ব্যাস স্কোয়ার সমান এখানে হচ্ছে এটা ভাগ করলে হবে এই যে তোমাদের 400 বেরোবে, আর হচ্ছে এটা ব্যাস স্কোয়ার থেকে এটা হচ্ছে শুধু ব্যাস করলে এটা হবে √400 হলে এটা হবে 20 সেন্টিমিটার। অতএব হচ্ছে এখানে ব্যাসটা হচ্ছে 20 সেন্টিমিটার বলেছে। আর আমাদের বের করতে হবে কি ব্যাসার্ধ। অতএব হচ্ছে ব্যাসার্ধ আর সমান কি ব্যাস ভাজিত 2, অতএব হচ্ছে 20 ভাজিত 2 সমান 10 সেমি। অতএব হচ্ছে আমাদের আর সমান কত 10 সেন্টিমিটার। এরপরে তিনি দেখে আছে কোন সরল যন্ত্রের ক্ষেত্রে বল প্রয়োগের অভিমুখ আর বাধা বা ভারের অভিমুখ পরস্পরের বিপরীত। এই সরল যন্ত্রের একটি ব্যবহার লেখো। এর উত্তরটি হবে এটা হবে কপিকল হবে, যার হচ্ছে বাধার অভিমুখ হচ্ছে পরস্পরের বিপরীত। আর হচ্ছে এই সরল যন্ত্রের একটি ব্যবহার হলো যেমন হচ্ছে কুয়ো থেকে জল তোলা। এরপরে 4টা আছে হাইড্রোজেন সালফাইড ও সালফার ডাইঅক্সাইড যৌগের অণুতে কোন মৌলের কয়টি করে পরমাণু আছে তা লেখো। এর উত্তরটি হলো এই যে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ হচ্ছে H2S, এটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে দুটি, হাইড্রোজেনেতে দুটি হচ্ছে পরমাণু আছে, আর হচ্ছে সালফারে হচ্ছে একটি পরমাণু আছে। এরপর এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2, এখানে হচ্ছে একটি সালফার পরমাণু আছে আর এখানে হচ্ছে দুটি অক্সিজেন পরমাণু আছে। এরপরে 5টা আছে ক্রোমিয়াম ও ক্লোরিনের চিহ্ন লেখো। ক্রোমিয়াম হলো Cr এবং ক্লোরিনের চিহ্ন হলো Cl। এরপরে 6টা আছে স্পর্শ ছাড়াই ক্রিয়া করেছে এমন একটি বলের উদাহরণ দাও। এটা হবে ওজন হবে। এসআইতে বলের একক লেখো। এসআইতে বলের একক হলো নিউটন। এরপরে 7টা আছে একটি সরল ও জটিল যন্ত্রের উদাহরণ দাও। একটি সরল যন্ত্রের উদাহরণ হলো শাবল এবং একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো সেলাই মেশিন। এরপরে 8 দেখে আছে জলের ঘনত্ব 4 ডিগ্রি উষ্ণতায় 1000 কেজি পার মিটার কিউব। ওই উষ্ণতায় 100 কেজি ভরের জলের আয়তন কত হবে নির্ণয় করো। এর উত্তরটি হলো বস্তুর ঘনত্ব সমান ভর বাই আয়তন, অতএব বস্তুর আয়তন সমান ভর বাই ঘনত্ব। অতএব জলের ঘনত্ব কত বলেছে যে 1000 কেজি পার মিটার কিউব, অর্থাৎ হচ্ছে ভর সমান 100 কেজি। অতএব আয়তন সমান এখানে হচ্ছে 100 বাই 1000 করলে এটা হয়ে যাবে 1/10 লিটার, অতএব হচ্ছে 0.1 লিটার হবে। এরপরে লাইফ সায়েন্সে আছে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 9টি। একে আছে ভারতীয় পাখিদের আচরণ নিয়ে লিখেছেন, এটা হবে সালিম আলী। এরপরে 2টা আছে কোনটি বিষধর সাপ নয়, এটা হবে জলঢোড়া। এরপরে 3 আছে মাটিতে লম্বা করে খাঁজ কেটে বাসা বানায়, এটা হবে তেলাপিয়া। এরপরে 4 কোনটি বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য নয়, এটা হবে দূষণ ঘটায় না। এরপরে 5 প্রদত্ত কোনটি আর্থ্রোপোডা পর্বভুক্ত, এটা হবে মাকড়সা। এরপরে 6টা আছে ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত সেটি হলো, এটা হবে মনেরা হবে। 7 কোন উদ্ভিদ গোষ্ঠী সালোক সংশ্লেষে অক্ষম, এটা হবে ছত্রাক। 8 থেকে উৎপন্ন একটি বর্জ্য পদার্থ হলো, এটা হবে DDT। এরপরে 9 প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি পরিবেশের পক্ষে অধিক ক্ষতিকারক, এটা হবে থার্মোকলের টুকরো। 10 আছে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী হলো, এটা তিমি হবে। এরপরে 11 আছে কোনটি বৃক্ষ এর বৈশিষ্ট্য, এটা হবে কাণ্ডকাষ্ঠল। এরপরে 2 দিকে আছে নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 6টি। এটা আছে পরিযায়ী পাখি কাদের বলে। এর উত্তরটি হলো প্রধানত শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও খাবারের সন্ধানে কিছু কিছু পাখির প্রজাতি শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে। শীত কাটলে আবার আগের জায়গায় ফিরে যায়, এদের পরিযায়ী পাখি বলে। উদাহরণ হলো পরিযায়ী বুনো হাঁস, খঞ্জনা, কাজল পাখি প্রভৃতি। এরপরে 2টা আছে বাংলার কীটপতঙ্গ বইটি লেখককে। বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। এরপর 3 আছে বাড়িতে উৎপন্ন একটি জৈব ভঙ্গুর ও একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো। বাড়িতে উৎপন্ন একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম হলো তরি তরকারির খোসা,
আর একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হলো ভাঙা কাঁচ। এরপরে 4টা আছে শূন্যস্থান পূরণ করো, একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে এটা হবে প্রজাতি বলে। এরপরে 5 আছে সমানুপাত্রী পূরণ করো, আম গাছ এটা হবে গুপ্তবীজি, তাহলে পাইন গাছ হবে ব্যক্তবীজি। এরপরে 6টা আছে বৃষদিশ শব্দটি লেখো, রুই মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া, তারা মাছ। এটা তারা মাছ হবে কারণ তারা মাছটা হচ্ছে নদীর মাছ। এরপরে 7টা আছে ঠিক অথবা ভুল নির্দেশ করো, প্রোটোজোয়া হলো বহুকোষী, এটা ভুল হবে। এরপরে 8 আছে বিবৃতিটি সঠিক করে পুনরায় লেখো, জীবজন্তুদের আচরণ সংক্রান্ত গবেষণাকে ট্যাক্সোনমি বলে, এটা ভুল। এটাই যে এই যে ট্যাক্সোনমিটা ভুল হবে, এটা হবে জীবজন্তুদের আচরণ সংক্রান্ত গবেষণাকে আচরণবিদ্যা বলে। এরপরে 3 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। একে আছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য লেখো। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বিষয় একইটা আছে প্রকৃতি। এই প্রকার বর্জ্য পদার্থ অল্প কিছুদিনের মধ্যেই মাটিতে মিশে যায়, এগুলি প্রধানত জীবজাত বর্জ্য পদার্থ। এরপর যেটা আছে এই প্রকার বর্জ্য পদার্থ দীর্ঘদিন মাটিতে অপরিবর্তিত রূপে পড়ে থাকে, এগুলি প্রধানত অজীবজাত বর্জ্য পদার্থ। এরপরে 2টা আছে বিয়োজকের সঙ্গে সম্পর্ক, এদের ওপর মাটিতে থাকা বিভিন্ন বিয়োজক যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি ক্রিয়া করে এবং এদের পচন ঘটায়। এরপর এটা হবে এদের ওপর কোনো বিয়োজক ক্রিয়া করতে পারে না। এরপর 3টা আছে বিয়োজন ক্ষমতা, এগুলি জটিল অবস্থা থেকে বিয়োজনের মাধ্যমে সরল অবস্থায় পৌঁছয়, এগুলি অপরিবর্তিত থাকে। এরপরে উদাহরণ যেটা আছে ফল ও সবজির খোসা, পচা শাকপাতা, খড়, ঘাস প্রভৃতি। এটা হবে প্লাস্টিক, টিভি, কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট, নষ্ট হওয়া টায়ার, কাঁচের শিশি প্রভৃতি। এরপরে 2টা আছে তিমির, ফ্লিপার ও ব্লাবার এর একটি করে কাজ লেখো। এর উত্তরটি হলো, এই তোমাদের এখানে আছে যে এদের চামড়ার নিচে চর্বির পুরু স্তর থাকে, একে ব্লাবার বলে। ব্লাবার থেকে এরা প্রয়োজনে চলাফেরার শক্তি পায় আর দেহের তাপ বজায় রাখে, অর্থাৎ হচ্ছে ব্লাবারের মাধ্যমে তারা হচ্ছে চলাফেরার প্রয়োজনীয় শক্তি পায় আর হচ্ছে দেহের তাপ বজায় রাখে। এরপর এটা আছে ফ্লিপার, ফ্লিপারের সাহায্যে হচ্ছে তিমিরা সাঁতার কাটতে পারে। এরপরে 3টা আছে টেরিডোফাইটদের 2টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো, টেরিডোফাইটদের বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে ফান জাতীয় উদ্ভিদগুলি স্যাঁতসেঁতে ছায়াময় জায়গায় জন্মায়। 2 এদের দেহ প্রকৃত মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত এবং সংবহন করা থাকে। এরপর 3টা আছে ফান জাতীয় উদ্ভিদে ফুল ফোটে না, তাই এরা অপুষ্পক উদ্ভিদ। 4 এদের পাতা 2 রকমের হয়, এতে আছে মাইক্রোফাইলাস ও বেতির আছে মেগাফাইলাস। তোমরা এগুলি থেকে যে কোনো 2টি বলে দেবে। এরপরে 4টা আছে হাতি সমাজের নিয়ম খুব কড়া, এরূপ বলার কারণ কি? এর উত্তরটি হলো, এই যে তোমরা এখান থেকে লিখে দেবে, হাতি সমাজের নিয়ম খুব কড়া, যদি কখনো কোনো কারণে হাতির বাচ্চার দলছুট হয়ে যায়, হাতির দল তাকে খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু যদি দলছুট বাচ্চা হাতিটি কোনো মানুষের আশ্রয়ে থাকে তাহলে ওই বাচ্চাকে আর তারা দলে ফিরিয়ে নেয় না। এরপরে 5টা আছে নোটোকট কি? এর উত্তরটি হলো, করোনা পর্বভুক্ত প্রাণীদের জীবনের কোনো একটি দশায় বা সারা জীবন দেহের পৃষ্ঠদেশ বরাবর যে স্থিতিস্থাপক নিরেট দণ্ড স্নায়ুরজ্জুর ঠিক নিচে উপস্থিত থাকে তাকে নোটোকট বলে। এরপরে 4টা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। একে আছে বর্জ্য ব্যবস্থাপনার ফোরার পদ্ধতিটি বর্ণনা করো। বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে ফোরার পদ্ধতি বলে। ফোরার বলতে বোঝায় রিডাক্ট, রিইউজ, রিসাইকেল অ্যান্ড
রিফিউজ, যথা একে হচ্ছে কমিয়ে আনা, রিডাক্ট, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। এরপরে দুইতে এটা আছে আবার কাজে লাগানো, রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল ও তরিতরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। এরপরে এটা আছে পুনর্ব্যবহার করা, রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহা তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। 4 প্রত্যাখ্যান করা, রিফিউজ, পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। এরপরে দুইটা আছে বিজ্ঞানসম্মত নাম দেওয়ার প্রয়োজনীয়তা কী? যে কোনো একটি জীবের বিজ্ঞানসম্মত নাম লেখো। কোনো একটি নির্দিষ্ট জীবকে যাতে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা সহজে চিনে নিতে পারেন, তাই প্রত্যেক জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়া হয়। যেমন বাংলার বাঘ, ইংরেজিতে টাইগার, হিন্দিতে শের, দক্ষিণ ভারতে হুলি বা পুলি নামে পরিচিত। বিভিন্ন জায়গায় বাঘের বিভিন্ন নাম হওয়ার ফলে সব দেশের বিজ্ঞানীদের বাঘকে চিনতে অসুবিধা হবে, কিন্তু বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস হওয়ার ফলে পৃথিবীর সমস্ত মানুষ সহজেই বাঘকে চিনতে পারবে। পরের প্রশ্নের উত্তরটি হলো যে কোনো একটি জীবের বিজ্ঞানসম্মত নাম। তোমরা এই যে বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস, এই নামটা লিখে দেবে। এরপরে এটা আছে যে কোনো দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিস এডিস ও কিউরেস মশার তুলনা করো। এক হচ্ছে আকার, অ্যানোফিলিস হচ্ছে পূর্ণাঙ্গ মশা, আকারে ছোট হয়, কিউলেস হচ্ছে আকারে বড় হয়, এডিস হচ্ছে মোটা হয় এবং আকারে খুব ছোট হয়। এরপরে তোমরা দিয়ে দেবে যে 3 দাগটা, ডানার দাগ, এটা হচ্ছে ডানায় হচ্ছে সাদা কালো দাগ থাকে, এটা হচ্ছে কিউলেক্সে কোনো দাগ থাকে না, আর এডিসে হচ্ছে এদের ডানায় দাগ থাকে না, তবে উদরে সাদা কালো দাগ থাকে। এরপরে 4 আছে বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। গোলকৃমি ও চ্যাপ্টাকৃমি কোন কোন পর্বের অন্তর্ভুক্ত? এর প্রশ্নের উত্তরগুলি হলো বিরুৎ গুল্ম বিষয়। এক হচ্ছে কাণ্ডের প্রকৃতি নরম, কাণ্ড নরম রসালো, এর হচ্ছে কাণ্ড অল্প কাষ্ঠল ও শক্ত। এরপরে 2টা আছে শাখা প্রশাখা, কম শাখা প্রশাখা যুক্ত, এটা বেশি শাখা প্রশাখা যুক্ত। এরপরে 3টা আছে উচ্চতা, এরা অল্প উচ্চতা বিশিষ্ট, এরা অল্প উচ্চতা বিশিষ্ট ঝোপের মতো। এরপর 4টা আছে জীবনকাল, সাধারণত 1 বর্ষজীবী, এটা হবে বহুবর্ষজীবী। 5টা আছে উদাহরণ, ধান, গম, ভুট্টা প্রভৃতি, এটা হবে জবা, টগর প্রভৃতি। এই যে তোমাদের গোলকৃমি হচ্ছে এটা হচ্ছে নিমাটোডা পর্বের অন্তর্ভুক্ত, আর হচ্ছে এখানে হচ্ছে তোমাদের ফিতাকৃমিটা আছে, এটা হচ্ছে প্লাটি হেলমেন্থিস পর্বের অন্তর্গত। এরপরে 5টা আছে ট্যাপেটাম লুসিডামের কাজ কি? যে কোনো একটি সমাজবদ্ধ জীবের 2টি আচরণ সম্বন্ধে লেখো। এর উত্তরটি হলো বিভিন্ন নিশাচর শিকারী প্রাণীর, যেমন হচ্ছে বাঘ, চোখের রেটিনাতে গুয়ানিন ক্রিস্টাল নির্মিত যে প্রতিফলন সৃষ্টিকারী স্তর দেখা যায় তাকে ট্যাপেটাম লুসিডাম বলে। এই স্তর রেটিনাতে আলোর প্রতিফলন ঘটায়, ফলে দৃষ্টিশক্তি প্রখর হয়। বাঘের দৃষ্টিশক্তি রাতের বেলা মানুষের 6 গুণ হয় এবং চোখ জ্বলজ্বলে দেখায়। একটি যেমন হচ্ছে সমাজবদ্ধ জীব পিঁপড়ে দিয়ে তোমরা পিঁপড়ের আচরণটা লিখতে পারো। এক হচ্ছে পিঁপড়ে অমেরুদণ্ডী সন্ধিপদী পর্বের প্রাণী, এরা আকারে ছোট হয়, এদের গড় আয়ু 1 থেকে 3 বছর। 2 পিঁপড়েরা সমাজবদ্ধ জীব, এরা দল গঠন করে বসবাস করে। 3 আছে পিঁপড়ে সমাজের একটি রানী এবং রানীর অসংখ্য দাসী, সৈন্য আর শ্রমিক নিয়ে একটা পরিবার। পুরুষ পিঁপড়েরা সংখ্যা ও গুরুত্ব খুবই কম। রানী পিঁপড়ের নির্দেশে সমগ্র দলটি পরিচালিত হয়। এরপরে 4টা আছে পুরুষেরা কেবল প্রজননে সাহায্য করে,
রানীরা আকারে বড় হয় ও ডিম পাড়ে। রানী পিঁপড়ে ডিম পাড়ার আগে একটি সুরক্ষিত জায়গা খোঁজে এবং একটি নতুন কলোনি সৃষ্টি করে। ডিম ফুটে রানীর একটি রানী ও কিছু পুরুষ পিঁপড়ে এবং অসংখ্য দাসী সৈন্য শ্রমিক পিঁপড়ে জন্ম হয়। তোমরা এগুলি থেকে যে কোনো দুটি লিখে দেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে 8 দাগে হরে স্কুল এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।